কলকাতার অভিজাত এলাকা আলিপুরে অবস্থিত রায়চৌধুরী হেরিটেজ ম্যানশনের রাজকীয় মহিমা যেন চোখ ধাঁধিয়ে দিত। এই প্রাসাদোপম বাড়িতে বাস করতেন ঈশানী রায়চৌধুরী, একজন অসাধারণ সফল ব্যবসায়ী নারী, যিনি তার পিতার প্রতিষ্ঠিত রায়চৌধুরী কর্পোরেশনকে নজিরবিহীন উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন। ২৮ বছরের ঈশানীর অপরূপ সৌন্দর্যের সঙ্গে তার প্রতিপত্তি ছিল গোটা শহরে আলোচিত। কিন্তু এই ঐশ্বর্য আর ক্ষমতার আড়ালে ঈশানীর মনে গেঁথে গিয়েছিল এক গভীর অহংকার। তিনি মানুষকে তাদের সম্পদ ও সামাজিক স্তর দিয়ে বিচার করতেন, তাদের মানবিক গুণাবলী দিয়ে নয়। ঈশানীর মা লীলা রায়চৌধুরীও মেয়ের থেকে কোনো অংশে কম ছিলেন না। তিনি সর্বদা পরিবারের সম্মান ও খ্যাতিকে সবার উপরে স্থান দিতেন। তাদের পতি সমর রায়চৌধুরী ছিলেন একজন বাস্তববাদী মানুষ, কিন্তু তার মনে মেয়ের ভবিষ্যৎ নিয়েছিল এক গভীর উদ্বেগ। তিনি স্পষ্ট দেখতে পাচ্ছিলেন যে অর্থ আর প্রতিপত্তি তাদের পরিবারকে মানবতা থেকে কতটা দূরে ঠেলে দিয়েছে। এক সন্ধ্যায় যখন পুরো পরিবার ডিনার টেবিলে একত্রিত হয়েছিল, সমর একটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করলেন। ঈশানী বেটি, তোমার বয়স এখন বিয়ের জন্য একদম উপযুক্ত। আমি অনেক সম্ভ্রান্ত পরিবারে কথাবার্তা চালিয়েছি। ঈশানী প্লেট থেকে চোখ না তুলেই বললেন, বাবা, আমার কোনো তাড়াহুড়ো নেই, আর যখনই বিয়ে হবে তখন এমন ঘরে যেখানে আমাদের থেকে কম করে সমান স্ট্যাটাস থাকবে। আমি কোনো দরিদ্র বা মধ্যবিত্ত ছেলের সাথে বিয়ে করব না। লীলা তৎক্ষণাৎ মেয়েকে সমর্থন করে বললেন, একদম ঠিক বলেছিস, আমাদের মেয়ে রাজকন্যা, তাকে রাজপুত্রই চাই। আমরা আমাদের সম্মানে কোনো দাগ লাগতে দেব না। সমর চুপচাপ মেয়ে আর স্ত্রীকে দেখতে লাগলেন। তার মনে গভীর আক্ষেপ হচ্ছিল যে ধন দৌলত তাদের পরিবারকে মানবতা থেকে এতটা দূরে সরিয়ে দিয়েছে। পরের দিন ঈশানী নিজের অফিসে বসেছিলেন যখন তার সহেলি নিয়া তাকে দেখতে এলো। ঈশানী, তুমি শুনেছ? বিরাট কোহলির বিয়ে একটা মধ্যবিত্ত মেয়ের সাথে হচ্ছে, নিয়া গসিবের সুরে জানালো। ঈশানী ঘৃণায় মুখ ভেঙচাল। এত টাকা থাকা সত্ত্বেও লোকে নিজের স্তরে নিজে বিয়ে করে ফেলে। আমার তো এমন মানুষদের থেকে ঘৃণা হয়। নিয়া হেসে বলল, যাই হোক, তুমি তো কখনো সাধারণ মানুষের সাথে কথাই বলো না। তোমার সার্কেল তো শুধু ধনীদের, আর এমনই হওয়া উচিত। ঈশানী গর্বের সাথে বললেন, মানুষকে নিজের স্ট্যাটাস অনুযায়ী সম্পর্ক রাখা উচিত। কিন্তু ভাগ্যের কাছে অন্য পরিকল্পনা ছিল। কয়েকদিন পর সমরের কাছে তার পুরনো বন্ধু রাকেশ শর্মার ফোন এলো। রাকেশ একজন সাধারণ স্কুল শিক্ষক ছিলেন, যিনি দার্জিলিংয়ে থাকতেন। সমর আর রাকেশের বন্ধুত্ব কলেজের দিন থেকে। সমর ভাই, আমার ছেলে রাহুল কলকাতায় চাকরি খুঁজতে আসছে, সে কি কয়েকদিন তোমাদের ওখানে থাকতে পারবে? রাকেশ বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন। সমর তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন। আরে ইয়ার, তোমার ছেলে তো আমাদের নিজের, পাঠিয়ে দাও তাকে। যখন সমর পরিবারকে জানালেন যে রাহুল আসছে, তখন ঈশানী রেগে উঠল। বাবা, আপনি আবার গরিব লোকদের এখানে কেন ডাকছেন? আমাদের স্ট্যাটাসের খেয়াল করেন না? সমর কঠোরভাবে বললেন, ঈশানী, রাকেশ আমার সবচেয়ে কাছের বন্ধু, আর রাহুল আমাদের মেহমান। তোমাকে তার সাথে ভালো ব্যবহার করতে হবে। লীলা মাঝখানে বললেন, কিন্তু বেশি দিন তো থাকবে না, তাই না? আমাদের সম্মানের প্রশ্ন। কয়েকদিন পর রাহুল রায়চৌধুরী হেরিটেজ ম্যানশনে পৌঁছল। সে একজন সাধারণ চেহারার ২৮ বছরের যুবক ছিল, সাধারণ পোশাক পরা। তার মুখে সরলতা ছিল, কিন্তু চোখে একটা আলাদা আত্মবিশ্বাস ঝলকাত। নমস্তে আঙ্কেল। রাহুল হাত জোর করে সমরের অভিবাদন করল। সমর তাকে জড়িয়ে ধরলেন। বেটা, এটা তোমার নিজের বাড়ি, একদম নিজের মতো থাকো। যখন ঈশানী রাহুলকে দেখল, তখন মনে মনে ভাবল, এ কি, বাবা কোনো গেঁয়ো লোককে বাড়িতে ঢুকিয়ে দিয়েছেন? সে দূর থেকে রাহুলকে ঘৃণার দৃষ্টিতে দেখে নিজের ঘরে চলে গেল। সেই রাতে সমর রাহুলকে নিজের স্টাডি রুমে ডাকলেন। দরজা বন্ধ করে সমর গম্ভীরভাবে বললেন, রাহুল বেটা, আমি তোমাকে শুধু মেহমান হিসেবে ডাকিনি, আমার তোমার কাছে একটা খুব বড় সাহায্য চাই। রাহুল অবাক হয়ে বলল, জি আঙ্কেল, বলুন। সমর গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, আমার মেয়ে ঈশানী খুব প্রতিভাবান আর বুদ্ধিমতী, কিন্তু ধনী হওয়া আর সাফল্য তাকে অহংকারী বানিয়ে দিয়েছে। সে মানুষকে স্ট্যাটাস দিয়ে মাপে, মানবতা দিয়ে নয়। আমার ভয় হয় এই অহংকার একদিন তার জীবন নষ্ট করে দেবে। আমি চাই তুমি আমার মেয়ের সাথে বিয়ে করো। রাহুল অবাক হয়ে গেল, কি? কিন্তু আঙ্কেল। সমর একটা খাম বের করে রাহুলকে দিলেন। শোনো, আগে পুরো কথা শোনো, এতে পুরো পরিকল্পনা আছে। আমি চাই তুমি একজন গরিব বেকার ছেলের মতো অভিনয় করো।
বিয়ের পর তোমাকে ঈশানী আর তার মায়ের প্রতিটি অপমান, প্রতিটি তির্যক কথা চুপচাপ সহ্য করতে হবে। এটা একটা পরীক্ষা, ঈশানীর পরীক্ষা। আমি দেখতে চাই সে মানুষকে তার মানবতা দিয়ে দেখে নাকি স্ট্যাটাস দিয়ে। রাহুল খাম খুলল, তাতে পুরো পরিকল্পনা লেখা ছিল। তাকে একজন সাধারণ গরিব ছেলের ভূমিকা নিতে হবে। কিন্তু অঙ্কল, সত্যিটা কি? আমার আসল পরিচয় কি? রাহুল জিজ্ঞাসা করল। সমর হাসলেন। সত্য হল, তুমি আসলে ভার্মা ভেঞ্চার্সের মালিক, এশিয়ার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট কোম্পানির। তোমার কাছে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি আছে, যা আমার থেকেও অনেক গুণ বেশি। কিন্তু এই রহস্য এখনও কারো জানা উচিত নয়। তোমার বাবা রাকেশ আর আমি মিলে এই পরিকল্পনা করেছি। রাহুল গভীর নিঃশ্বাস নিল। আঙ্কেল, যদি সে আমাকে সত্যি ঘৃণা করে? সমরের চোখে জল এলো। তাহলে আমার বোঝা হয়ে যাবে যে আমি নিজের মেয়েকে সঠিক সংস্কার দিতে পারিনি, আর তখন আমি নিজেই সব ঠিক করে দেব। রাহুল ভেবে বলল, ঠিক আছে আঙ্কেল, আমি আপনার সাহায্য করব, কিন্তু একটা শর্ত। যদি ঈশানী সত্যিই বদলে যায়, তাহলে আমি তাকে সত্যিকারের হৃদয় দিয়ে ভালোবাসব। সমর হাসলেন। এটাই তো আমি চাই বেটা। পরের দিন সমর পরিবারের সামনে ধামাকাদার ঘোষণা করলেন, আমি ঈশানীর বিয়ে রাহুলের সাথে ঠিক করে দিয়েছি। এটা শুনে ঈশানী আর লীলা দুজনেই হতবাক হয়ে গেলেন। কয়েক মুহূর্তের জন্য পুরো বাড়িতে সন্নাটা নেমে এলো। কি? ঈশানী চিৎকার করে উঠল। বাবা, আপনি হুঁশে আছেন? সে একটা গরিব বেকার ছেলে, তার কাছে না নাম আছে, না প্রতিপত্তি, না টাকা। আমি তার সাথে কখনো বিয়ে করব না, কখনো না। লীলাও বিরোধিতা করলেন। সমর, তোমার মাথা খারাপ হয়ে গেছে কি? আমাদের সম্মানের কি হবে? সমাজে আমরা কারো মুখ দেখাতে পারব না। লোকে কি বলবে যে রায়চৌধুরী পরিবার নিজের মেয়েকে একটা গরিব ছেলের সাথে বিয়ে দিয়ে দিল? কিন্তু সমর অটল ছিলেন। তিনি স্ত্রী আর মেয়ে দুজনের দিকে তাকিয়ে কঠোরভাবে বললেন, লীলা, ঈশানী, এটা আমার শেষ সিদ্ধান্ত। ঈশানীর বিয়ে রাহুলের সাথেই হবে, আর এ নিয়ে কোনো তর্ক চলবে না। তারপর ঈশানীর দিকে সোজা তাকিয়ে বললেন, আর বেটি, যদি তুমি না মানো, তাহলে আমি তোমাকে কোম্পানি থেকে বের করে দেব আর সব সম্পত্তি থেকে বঞ্চিত করব। তোমাকে একটা পয়সাও দেব না। সিদ্ধান্ত তোমার। ঈশানীর কাছে আর কোনো পথ ছিল না। তার পুরো জীবন, তার প্রতিপত্তি, তার কোম্পানি, সবকিছু এই সিদ্ধান্তের উপর নির্ভর করছিল। বাধ্য হয়ে তাকে হ্যাঁ বলতে হলো। কিন্তু তার হৃদয়ে রাহুলের প্রতি ঘৃণা আর বিদ্বেষ ভরে গেল। বিয়ের প্রস্তুতি শুরু হলো। এটা একটা খুব সাদামাটা অনুষ্ঠান ছিল, কারণ ঈশানী আর লীলা চাননি যে সমাজে বেশি জানাজানি হয় যে তারা নিজের মেয়েকে একটা সাধারণ ছেলের সাথে বিয়ে দিচ্ছেন। বিয়ের এক রাত আগে ঈশানী নিজের ঘরে কাঁদছিল। তার সবচেয়ে কাছের বান্ধবী নিয়া তাকে সান্ত্বনা দিতে এলো। ঈশানী, এত খারাপ ভেব না, হয়তো রাহুল ভালো মানুষ, নিয়া বলল। ঈশানী চোখের জল মুছে বলল, নিয়া, মা বাবা সত্যি আমার জীবন নষ্ট করে দিয়েছেন। আমি এমন একজনের সাথে বিয়ে করছি যার কাছে কিছুই নেই। আমি এই বিয়ে কখনো মেনে নেব না, কখনো না। বিয়ের দিন রাহুল সাধারণ পোশাকে এলো। ঈশানী লাখ লাখ টাকার দামি লেহেঙ্গার গয়না পড়েছিল। তার মুখে খুশি ছিল না, বরং বাধ্যতা আর ক্রোধের ভাব স্পষ্ট দেখা যাচ্ছিল। যখন বিয়ের সব রীতিনীতি শেষ হলো, তখন রাহুল আর ঈশানী আইনিভাবে স্বামী স্ত্রী হয়ে গেল। কিন্তু এটা শুধু কাগজের সম্পর্ক ছিল। ঈশানীর হৃদয়ে রাহুলের জন্য কোনো জায়গা ছিল না, শুধু ঘৃণা ছাড়া। বিয়ের পরের দিন থেকেই রাহুলের আসল পরীক্ষা শুরু হলো। সকালে যখন রাহুল ঈশানীর ঘরে যাওয়ার চেষ্টা করল, ঈশানীর আগে চিৎকার করে বলল, দাঁড়াও, কে বলেছে তোমাকে ভেতরে আসতে? এটা আমার ঘর, তোমার জায়গা নিচে গেস্ট রুমে, সেখানেই থাকবে। রাহুল শান্তভাবে বলল, কিন্তু ঈশানী, আমি তোমার স্বামী। ঈশানী ব্যঙ্গ আর ঘৃণায় হেসে বলল, স্বামী? তুমি স্বামী নও, তুমি একটা বোঝা যা আমার বাবা আমার মাথায় চাপিয়ে দিয়েছেন। আর হ্যাঁ, স্পষ্ট করে বুঝে নাও, এই বাড়িতে তুমি স্বামীর মতো নয়, বরং নৌকরের মতো থাকবে। এটাই তোমার আওকাত, বুঝেছ? রাহুলের হৃদয়ে ভেঙে গেল, কিন্তু সে নিজের প্রতিশ্রুতি মনে করল তাকে এসব সহ্য করতে হবে। লীলাও রাহুলকে ছোট করা আর অপমান করা শুরু করে দিলেন। ব্রেকফাস্টের টেবিলে লীলা বললেন, রাহুল, যাও আর আমার জন্য চা বানিয়ে নিয়ে এসো, আর খেয়াল রেখো চিনি একদম ঠিক মাত্রায় থাকবে, নইলে আবার বানাতে হবে। রাহুল চুপচাপ রান্নাঘরে গিয়ে সাবধানে চা বানিয়ে নিয়ে এলো। লীলা চায়ে এক চুমুক দিয়ে মুখ বাঁকিয়ে বললেন, এতে চিনি বেশি হয়ে গেছে, যাও আবার বানাও। রাহুল কোনো তর্ক করল না, আর আবার চা বানালো। কিন্তু এবারও লীলা বললেন, আহা, তোমার চা বানানোও আসে না, তোমার কিছুই করতে আসে না। ঈশানী ব্যঙ্গ করে বলল, মা, কি আশা করো? এই গরিব লোকদের ভালো জিনিসের বোঝা কোথায়? এদের তো শুধু সস্তা চা খাওয়ার অভ্যাস।
এই ধারা প্রতিদিন চলতে লাগল। রাহুলকে প্রতিটি ছোট বড় কাজে অপমান করা হতো। তাকে ঝাড়ু দেওয়া, বাসন মাজা, রান্না করা এমন কাজ করতে হতো। একদিন ঈশানীর বান্ধবী নিয়া বাড়িতে এলো। রাহুলকে ঝাড়ু দিতে দেখে সে অবাক হয়ে গেল। ঈশানী, এটা কি? তোমার স্বামী ঝাড়ু দিচ্ছে? নিয়া অবাক হয়ে জিজ্ঞাসা করল। ঈশানী নির্লজ্জভাবে আর অহংকারের সাথে বলল, হ্যাঁ, এই হলো আমার তথাকথিত স্বামী। বাবা আমাকে স্বামী দেননি, বাড়ির জন্য একটা ফ্রি নৌকর দিয়েছেন। কম করে কিছু কাজ তো হচ্ছে। নিয়া আর ঈশানী দুজনেই জোরে হেসে উঠল, আর রাহুল চুপচাপ নিজের কাজ করে যেতে লাগল। তার হৃদয়ে ব্যথা ছিল, কিন্তু সে ধৈর্য হারাল না। মাসগুলো কেটে গেল। রাহুল প্রতিদিন অপমান সহ্য করতে লাগল, কিন্তু কখনো রাগ দেখালো না। সে সবসময় বিনয়ী আর শান্ত থাকত। মাঝে মাঝে সমর একা রাহুলের সাথে দেখা করে জিজ্ঞাসা করতেন, বেটা, তুমি ঠিক আছো তো? আমি জানি এসব খুব কঠিন। রাহুল হেসে বলতো, আঙ্কেল, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, আর আমি নিজের প্রতিশ্রুতি পূরণ করব। একদিন ঈশানীকে নিজের কোম্পানির একটা বড় পার্টিতে যেতে হলো। তার বান্ধবী প্রিয়াঙ্কা বলল, ঈশানী, তোমার স্বামীকে সাথে নিয়ে আসা উচিত। লোকে কি ভাববে? বাধ্য হয়ে ঈশানী রাহুলকে সাথে নেওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু পার্টিতে যাওয়ার আগে রাহুলকে হুমকি দিল, শোনো, পার্টিতে এক কোনায় চুপচাপ দাঁড়িয়ে থাকবে, কারু সাথে কথা বলবে না। আমার সম্মানের প্রশ্ন, বুঝেছ? রাহুল মাথা নেড়ে বলল, যেমন তুমি বলো। পার্টিতে রাহুল সাধারণ পোশাক পরেছিল, বাকি সবাই দামি ডিজাইনার পোশাক পরা। লোকে রাহুলকে দেখে ফিসফিস করতে শুরু করল। ঈশানীর সহেলি অদিতি ব্যঙ্গ করে বলল, ঈশানী, এ কে? মনে হচ্ছে তোমার ড্রাইভারও পার্টিতে চলে এসেছে। সবাই জোরে হেসে উঠল। ঈশানী লজ্জায় পড়ে গেল, কিন্তু রাহুল কিছু বলল না। সে শুধু চুপচাপ এক কোনায় দাঁড়িয়ে রইল। সেই পার্টিতেই একজন বয়স্ক বিজনেসম্যান ছিলেন, মিস্টার বোস। তিনি রাহুলকে ভালো করে দেখলেন। তার চোখে চেনার চমক উঠল, কিন্তু তিনি কিছু বললেন না। তিনি বুঝে গিয়েছিলেন যে কিছু বিশেষ চলছে। সেই রাতে বাড়ি ফেরার সময় ঈশানী রাহুলকে খুব বকাঝকা করল। তুমি আজ আমার কত বেইজ্জতি করিয়েছ, তোমার ওখানে যাওয়াই উচিত ছিল না। রাহুল শান্তভাবে বলল, তুমিই তো আমাকে ডেকেছিলে। চুপ করো, এরপর কোথাও আসবে না। ঈশানী রাগে বলল। কিছুদিন পর রায়চৌধুরী কোম্পানিতে হঠাৎ সংকট দেখা দিল। অনেক বড় প্রজেক্ট হাত থেকে বেরিয়ে গেল। ব্যাংক থেকে লোনের নোটিশ আসতে লাগল। ঈশানী চিন্তিত হয়ে পড়ল। এসব কিভাবে হচ্ছে? ঈশানী স্টাফদের জিজ্ঞাসা করল। ম্যাডাম, কোনো বড় কোম্পানি আমাদের বিরুদ্ধে বাজারে খেলা শুরু করেছে, আমরা কিছু বুঝতে পারছি না, স্টাফ উত্তর দিল। লীলা রাহুলের দিকে তাকিয়ে বললেন, এসব এই অলক্ষণের জন্য হচ্ছে। এ বাড়িতে আসার পর থেকে আমাদের কপাল খারাপ হয়ে গেছে। ঈশানীও সমর্থন করল। মা ঠিক বলছেন, তুমি আমাদের জন্য অশুভ। রাহুল চুপচাপ সব শুনতে লাগল। সে জানত এসব তারই পরিকল্পনার অংশ। কিছুদিন পর পরিস্থিতি আরও গুরুতর হল। ব্যাংক আনুষ্ঠানিক নোটিশ পাঠাল যে 7 দিনের মধ্যে 500 কোটি টাকার ব্যবস্থা না হলে বাড়ি আর কোম্পানি দুটোই সিল করে দেওয়া হবে। ঈশানী কেঁদে ফেলল। সব শেষ হয়ে গেল, আমরা ধ্বংস হয়ে গেলাম। লীলাও ঘাবড়ে গেলেন। এখন আমাদের কি হবে? সমাজে আমরা কারো মুখ দেখাতে পারব না। সমর চুপচাপ সব দেখছিলেন। তিনি জানতেন এটা পরীক্ষার শেষ ধাপ। ঠিক সেই সন্ধ্যায় ঈশানীর অফিস ম্যানেজার ঘাবড়ে গিয়ে ফোন করল। ম্যাডাম, চমৎকার হয়ে গেছে। ভার্মা ভেঞ্চার্স নামে একটা বড় কোম্পানি আমাদের অ্যাকাউন্টে 600 কোটি টাকা ট্রান্সফার করে দিয়েছে। ঈশানী হতবাক। কি? কিন্তু কেন? তারা কারা? ম্যাডাম, ভার্মা ভেঞ্চার্সের চেয়ারম্যান কাল সন্ধ্যায় আপনার সাথে দেখা করতে আসতে চান, ম্যানেজার জানাল। ঈশানী আর লীলা দুজনেই খুশিতে লাফিয়ে উঠল। মা, আমরা বেঁচে গেলাম, কোম্পানি বেঁচে গেল! ঈশানী চিৎকার করে বলল। লীলা স্বস্তির নিঃশ্বাস নিলেন। দেখো, কপাল তো সঙ্গ দিলই। পরের দিন সন্ধ্যায় পুরো বাড়ি সাজানো হল। ঈশানী দামি শাড়ি পরল, লীলাও খুব প্রস্তুতি নিলেন। ঈশানী রাহুলকে কঠোরভাবে বলল, শোনো, আজ খুব বড় লোক আসছে, তোমার ছায়াও যেন চোখে না পড়ে। নিজের ঘরে চুপচাপ বসে থাকো। রাহুল হেসে বলল, যেমন তুমি বলো। সন্ধে 7টায় দরজায় ঘুঁটি বাজল। একটা শানদার গাড়ি থেকে মিস্টার বোস নামলেন, যিনি সেই বয়স্ক বিজনেসম্যান যিনি পার্টিতে রাহুলকে দেখেছিলেন। মিস্টার বোস, আমরা খুশি যে আপনি আমাদের বাড়িতে সময় করে এসেছেন, ঈশানী বিনয়ের সাথে বলল। থ্যাংক ইউ, কিন্তু আমি তো শুধু একজন প্রতিনিধি, আসল মালিক তো এখানেই আছেন, বোস বললেন। তিনি কোথায়? আমি নিজে তাকে ধন্যবাদ দিতে চাই, ঈশানী জিজ্ঞাসা করল। ঠিক সেই সময় রাহুল সিঁড়ি দিয়ে নামতে দেখা গেল, কিন্তু এবার সে সাধারণ পোশাকে নয়, শানদার স্যুট পরা, আর তার পুরো ব্যক্তিত্ব বদলে গেছে বলে মনে হচ্ছিল। বোস ঝুঁকে বললেন, গুড ইভিনিং স্যার, আপনার নির্দেশ অনুযায়ী সব কাজ সম্পূর্ণ হয়ে গেছে। ঈশানী আর লীলা দুজনেই হতবাক।
এটা কি মজা? ঈশানীর গলা কাঁপছিল। বউ স্পষ্ট করে বললেন, কোনো মজা নয়। ইনি রাহুল ভার্মা, ভার্মা ভেঞ্চার্সের মালিক ও চেয়ারম্যান, এশিয়ার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট কোম্পানির। ঈশানীর পায়ের তলা থেকে মাটি সরে গেল। না, এটা সত্যি হতে পারে না। সমর সামনে এলেন। একদম সত্যি বেটি। রাহুল শুরু থেকেই একজন বিলিয়নিয়ার ছিল। আমি তাকে তোমার পরীক্ষার জন্য এই ভূমিকা নিতে বলেছিলাম। ঈশানীর চোখ থেকে জল বেরিয়ে এলো। কিন্তু কেন? সমর দুঃখের সাথে বললেন, কারণ আমি দেখতে চেয়েছিলাম তুমি মানুষকে তার মানবতা দিয়ে দেখো নাকি স্টেটাস দিয়ে। আর তুমি এই পরীক্ষায় পুরোপুরি ফেল করেছ বেটি। ঈশানী কাঁদতে কাঁদতে রাহুলের কাছে গেল। আমাকে মাফ করে দিন, আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি আপনার সাথে খুব খারাপ করেছি। রাহুল গম্ভীরভাবে বলল, গলতি গরিবী থেকে হয়নি ঈশানী, গলতি মানুষকে মানুষ না বোঝা থেকে হয়েছে। আমি আজও সেই রাহুল, শুধু এখন তোমার দৃষ্টি বদলে গেছে। লীলাও কাঁদতে লাগলেন। আমরা খুব বড় ভুল করেছি। রাহুল একটা খাম বের করল। এটা তোমাদের কোম্পানির কাগজপত্র। সব ঋণ পরিশোধ করা হয়ে গেছে। ৫১% শেয়ার আমার, ৪৯% তোমাদের। কোম্পানি এখন ঋণমুক্ত, আর এই বাড়ি ঈশানী আর মাজির নামে। ঈশানী অবাক হয়ে গেল, কিন্তু আপনি আমাদের শাস্তি দিচ্ছেন না কেন? রাহুল শান্তভাবে বলল, শাস্তি দেব না, কারণ আমি তোমাকে সেই শিক্ষা দিয়েছি যা টাকা শেখাতে পারে না। অহংকার কিভাবে মানুষকে অন্ধ বানিয়ে দেয় সেটা তুমি বুঝে গেছো বলে মনে হচ্ছে। তারপর রাহুল নিজের ব্যাগ তুলে নিল। এখন বিদায় বলার সময় এসেছে। আমি এই বাড়িতে তখনই ফিরব যখন এখানে আমাকে জামাই নয়, বরং স্বামী আর ছেলে হিসেবে মানা হবে। এই বলে রাহুল চলে গেল। ঈশানী সেখানে মেঝেতে বসে কাঁদতে লাগল। তার ভুলের এতদিনে উপলব্ধি হয়েছে, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। সমর মেয়ের মাথায় হাত রেখে বললেন, বেটি, অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু। আজ তুমি এই শিক্ষা পেয়েছ। এখন এটা তোমার ওপর নির্ভর করে তুমি এই শিক্ষা থেকে কি শিখবে। ঈশানী চোখের জল মুছে বলল, বাবা, আমি বদলে যাব। আমি রাহুলকে ফিরিয়ে আনব। তাকে প্রমাণ করে দেব যে আমি বদলে গেছি। গল্প এখানে শেষ হয় না। এটা একটা নতুন শুরু, ঈশানীর বদলের, তার সত্যিকারের মানবতা খোঁজার। কারণ জীবনে দেরিতে শেখা পাঠও কখনো বৃথা যায় না।